বাথরুমে গেলাম, গিয়ে মেঘকণাকে কল দিল, বাট কল ঢুকলে কিন্তু রিসিভ হচ্ছে না। আবার দিলাম, তাও হচ্ছে না। বাথরুম থেকে বের হয়ে আবার দিলাম, বাট দেখলাম বিছানা বালিশের নিচে কাঁপছে। মনে হয় আরিশা ফোন হবে। আমি কি বালিশের নিচ থেকে ফোনটা বের করে দেখি, এ কি, এ তো আমার নাম্বার। আবার দিলাম কর, শিওর হবার জন্য। হয়তো ঘুমের ঘরে উল্টাপাল্টা দেখছি, তাই কল দিলাম। না, ঠিকই তো। তার মানে আমার সাথে মেঘকন্যা গেম খেলেছে। আরিশা মেঘকন্যা, ওকে। আমি ফোনটা রেখে আরিশাকে নিচ থেকে উপরে তুলে দিলাম, আর আমি বারান্দায় চলে আসলাম। কিছুক্ষণ পরে আরিশা ঘুম ভেঙে আর আমাকে না দেখতে পেয়ে সে বাথরুমে চলে গেল। ওইখানে না দেখে সে এইবার জুড়ে জুড়ে কাঁদতে থাকলে আমার নাম নিয়ে আমি বারান্দা থেকে দৌড়ে তার সামনে আসলাম। সে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরলে আর বলে, কই চলে গেছিলা তুমি? আমি তো বারান্দায় ছিলাম, বারান্দাটা অনেক সুন্দর। আমি মনে করছি তুমি আমাকে ছেড়ে চলে গেছো। চলে যেতাম, বাট বাট কি? আমাকে এইভাবে দৌড়ে এনে কেন বিয়ে করলে? এই ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তোমাকে যদি বিয়ে না করতাম তাহলে গতকাল রাতে আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যেত। আমি পালিয়ে চলে এসেছি। এইটা আমার একটা ফ্রেন্ডের বাসা, আর তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। ফ্রেন্ডরা হেল্প করেছে বলে আমি তোমাকে বিয়ে করতে পারছি। সরি। বলছি, বাট তোমাকে আমি কি নামে ডাকবো? কেন? আরিশা বলে ডাকবা। ওকে, তাই ডাকবো। এখন কি করবা তুমি? আমি তো বাসায় এখন যাই নাই, যে আমি বিয়ে করে ফেলছি, তোমাকে বাসায় নিয়ে যেতে পারবো না আমি। সমস্যা নাই, আমি না হয়ে এখানে থাকবো। তুমি তোমার বাসার লোকদেরকে রাজি করাও, তারপরে না হয় আমাকে নিয়ে যেও এখান থেকে। না, তোমাকে এখান থেকে আমি নিয়ে যাবো আমার এক বেস্ট ফ্রেন্ডের বাসা। তুমি ওইখানেই সেফ থাকবা। আর এছাড়া আমি খুব তাড়াতাড়ি করে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো। ওকে, তুমি যা ভালো মনে করো। আর তোমাদের পরিবারে কে কে আছে? বাসা আব্বু আম্মু আছে, আর কেউ নাই। আব্বু আম্মু কাজে বেশিরভাগ বিদেশে থাকে। বাসায় আম্মু থাকে, আর আমাদের ম্যানেজারের ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, তাই তো বাসা থেকে পালিয়েছি। ও আচ্ছা, তুমি আমাকে এইটা বললে যে আমাকে কি করে তুমি চেনো? আমি কিন্তু তোমাকে কখনোই দেখি নাই। শুধু তোমার একটা ছবি দেখাইছি, আর তোমাদের পরিবারের সম্পর্কে কিছু জেনেছি। ওকে আচ্ছা, পরে সব শুনবো। এখন চলো, তোমার কাপড় গুছিয়ে নাও, আর নাস্তা আমরা বাইরে করবো বলি আরিশাকে রেডি হতে বললাম। আমি বাইরে গিয়ে একটা গাড়ি থামালাম। রুমে এসে দেখি আরিশা রেডি। আমি আরিশাকে বললাম, চলো তোমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। তখন আরিশা বলে, ওরা তো রাতে সবাই চলে গেছে, আর ওদেরকে ফোন করে বলে দিচ্ছি। ওকে, এখন চলো বলি আরিশাকে নিয়ে আমি বাইরে চলে আসলাম। গাড়িতে উঠে বসে পড়লাম আর বললাম একটা ভালো রেস্টুরেন্টে গাড়িটা থামাতে। গাড়ি একটা রেস্টুরেন্টে থামালো। আমরা নাস্তা করে আবার গাড়িতে আসলাম, আর জান্নাতুলের বাসার সামনে এসে জান্নাতুলকে কল দিলাম। সে এসে আমাদেরকে বাসায় নিয়ে গেল, আর জান্নাতুলকে সব বললাম। জান্নাতুল আমাকে বলল, কোনো চিন্তা করতে হবে না, তুই বাসা যা আগে। হ্যাঁ, আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে আছে। আব্বু, আমি তাদের সামনে দাঁড়ালাম। তখন আম্মু আমাকে দেখে হাওমা করে কেঁদে দিল। আমি আম্মুকে সোফায় বসালাম, আর আম্মু পায়ে পড়ে গেলাম, আর আম্মুর কাছে ক্ষমা চাইলাম। তখন আম্মু বলে, কি হয়েছে বাবা তোর? তুই ক্ষমা কেন চাস? আমাদেরকে বল তুই। আম্মু, আব্বু, গতকাল রাতে আমি বিয়ে করে ফেলছি। আমি একটা মেয়েকে পছন্দ করতাম, তাকে বিয়ে করছি। কি? আমাদেরকে একটিবার বলার প্রয়োজন মনে করিস নাই তুই? না আম্মু, আমাকে ভুল বুঝো না। আসলে কাহিনিটা শুনে কাল সন্ধ্যার সময় সে আমাকে সে একটা জায়গায় ডাকছে। আমি যখন যাই তখন সে বলে সে নাকি বাসা থেকে ফালাইছে, তাকে নাকি জোর করে তার আব্বু আম্মু বিয়ে দিয়ে দিছে। সে আমাকে ভালোবাসে বলে সে পালিয়ে চলে এসেছে আমার কাছে, তাই তাকে আমি বিয়ে করে ফেলছি। এখন মেয়েটা কোথায়? আরে কি বলে, মেয়ে না বৌমা বলে। এখন কই আমার বৌমা? তাকে আমি আমার এক ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি। তোমরা যদি তাকে না মেনে নাও আর যদি অপমান করো, সেই বই রেখে এসেছি। বিয়ে করার সময় ভয় করে নাই তোর, এখন ভয় করছে? যা গিয়ে নতুন বউকে নিয়ে আয়। আমার বৌমাকে দেখমু, যার জন্য আমার ছেলে আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলছে। ওকে আম্মু বলে গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম জান্নাতুলের বাড়িতে। বাসার সামনে গাড়ি হর্ন বাজাতে থাকলাম। কিছুক্ষণের মধ্যে জান্নাতুল আসলো। কি সমস্যা? তুই এইভাবে গাড়ির হর্ন বাজাচ্ছিস কেন?
তোমার ফোনটা কোথায়? এই রে, জানি না তো। আচ্ছা, কি জন্য হর্ন বাজাচ্ছিস সেইটা তো বল তুই আগে। বেস্ট, এখন তো আমি আমার বউটাকে নিয়ে যাবো, সেই জন্য আমি এসেছি। গুড। আন্টি আঙ্কেল কি জানে এই কথা যে তুই বিয়ে করতেছিস? জি ম্যাডাম জানে। এখন আমার বউকে নিয়ে যাবার অনুমতিটাও দেন। ওকে, নিয়ে যান, বাট আমাকে আবার ভুলে যাবেন না যেন, বউয়ের ভালোবাসা পেয়ে। জি না, আপনার কথা আমি কি কখনো বলতে পারি? আচ্ছা, আমার বন্ধু কই? সেটা একটা জরুরি কাজে সিলেট গেছে। ওকে, এখন চল ভিতরে যাই। বলে ভিতরে গেলাম, গিয়ে আরিশাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। সাথে সাথে আরিশা নিচে ফেলে দিয়ে আবার বলা হচ্ছে কখন আসলাম না। সত্যি বলছি, আমি বুঝতে পারি নাই তুমি কখন আসলে। আচ্ছা সরি। ওকে আচ্ছা প্লিজ রাগ করে না। আরশি ভাবি, এইটা হলো তার ঢং। লাথি মেরে এখান থেকে খেদান। বেশি আদর করলে পরে তুমি পস্তাতে হবে ভাবি। আরিশা বউ আমার, এই সাত শুনি কথা কানে দিয়ে না পেতনি একটা। চলে এখান থেকে, আর তোমাকে রাখবো না এই পেতনির কাছে। তুমি থাকলে ডাইনি হয়ে যাবা। কুত্তা, বাদর, তেলাপোকা, লাল পিঁপড়া, হনুমান, টিকটিকি, আর মনে নাই। আরিশা, এত সুন্দর সুন্দর নামগুলো কার জানে? এই নামগুলো হলে জান্নাতুলের জামাইয়ের নামগুলো কত সুন্দর না? আদির বাচ্চা আদি, তুই কথা বললে তোর খবর আছে বলে দিলাম। শয়তানের হাড্ডি কোথাকার। ওকে ওয়েট, চলে যাচ্ছে আরিশা, চলো। তোমার কাপড়গুলো কোথায়? কেন, কোথায় নিয়ে যাবে তুমি? কেন, আমার সাথে যেতে কি তোমার আপত্তি আছে নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো, তোমার সাথে আমি মরতেও রাজি আছি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, আর বিশ্বাস করি বলে তোমাকে বিয়ে করছি। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। এই দেখো পেতনি, আমার সুইট বউ, এর কাছ থেকে কিন্তু শেখ। পাইছিস একটা সরল সোজা বোকা বউ। আমার মতো একটা পড়লে হতো তোর জীবনটা তামা তামা বানিয়ে ছেড়ে দিতাম। জানি তো, তুই আমার বন্ধু, জীবনটা শেষ করে দিয়েছিস। চল। বউ বলে আরিশাকে নিয়ে জান্নাতুলের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলাম। আরিশাকে গাড়িতে তুলে আমি গাড়ি চালাতে থাকলাম। কিছুক্ষণ পরে বাসে আসলাম, আরিশাকে গাড়ি থেকে নামালাম। এখানে কেন আনছো? আর এটা কার বাসা আদি? কেন, আমাদের বাসার ভিতরে আব্বু আম্মু আর আমার ছোট বোন মারিয়া আছে। চলে ভিতরে যাই। চলে। আমি আর আরিশা ভিতরে গেলাম, দেখলাম আম্মু আব্বু মারিয়া সবাই বসে আছে। আমাদেরকে দেখে মারিয়া বলে ভাইয়া এসেছে ভাবিকে নিয়ে। তখন আম্মু আব্বু আমাদের কাছে এসে আম্মু আরিশাকে দেখে বলে, মাশাল্লাহ, আমার বৌমা তো দেখতে অনেক লক্ষ্মী, বাট তোমাকে মনে হয় আমি চিনি। জি আন্টি, আমি আপনার বান্ধবীর মেয়ে। আমি তো অবাক। ওই দিন তোমাকে আমি প্রথম দেখেছি, আর তোমাকে দেখে প্রথম দিনে আমার ভালো লাগছে। বান্ধবীকে বলমু বলমু মনে করেছিলাম যে আমার আদের জন্য তোকে চাইতাম, বাট দেখ আল্লাহ তোকে মিলিয়ে দিছে আমার আদের জন্য। আমার সাথে এত বড় ধোঁকা। তোর সাথে আবার কে কি করলো? কিছু না। আদি, তোর পরীক্ষা কবে? 20 তারিখ থেকে শুরু। আরিশা মা, আমারও 20 তারিখ থেকে। ওকে, তোমাদের পরীক্ষার পরে তোমাদের বিয়ের অনুষ্ঠান করব, আর এখন থেকে আরিশা মারিয়ার রুমে থাকবে। ওকে? না মানে আম্মু, আমি বলছিলাম কি, সাথে সাথে আম্মু। আমি যা বলেছি তাই, আর কোনো কথা হবে না। মারিয়া, আরিশাকে তোর রুমে নিয়ে যা। মারিয়া আরিশাকে রুমে নিয়ে গেল। আমিও পিছে পিছে গেলাম। মারিয়া তার রুমে গেল, আমিও গেলাম। বাট মারিয়াকে আমি রুম থেকে চলে যেতে বললাম, কিন্তু মারিয়া বলে, ফাঁকনামি না করে এখন যা, আমার আরিশার সাথে কথা আছে। তুই বরং নিচে গিয়ে আম্মুর সাথে একটু কাজ কর, যা বলে পাঠিয়ে দিলাম নিচে। মিস্টার আদি, আপনি কি বলবে আমি সেটা জানি। জানি, তাহলে বলে কি জানতে চাইছি আমি? এই যে আমি তোমাকে আগে থেকে চিনি, তোমার আম্মু আমাকে চিনে, সেটা আমি তোমাকে বলি নাই, এটাই জানতে চাইবা তাই না? ডিয়ার, বলেই জড়িয়ে ধরলাম আর বললাম, আগে কেন বলো নাই? বলে তো এর আগে মেঘকন্যাকে আমি বউ করে নিতাম। মেঘ কন্যা সেটা আবার কি? ডিয়ার, আমি সব জেনে গেছি, আর লুকিয়ে লাভ নেই।
জানি বলে তোমাকে বউ হিসাবে মেনে নিচ্ছি। আর সরি রাতে তোমাকে একটা চড় মারার জন্য ডিয়ার। আরে সরি বলতে হবে না ডিয়ার। আচ্ছা আরিশা, গতকাল রাতে বলা না কেন তুমি মেঘ কন্যা? তাহলে তো এত বাজে ব্যবহার করতাম না তোমার সাথে। আচ্ছা আরিশা, আম্মু যদি বলে নাস্তা করতে তাহলে তুমি কিন্তু কখনো বলবা না যে বাইরে থেকে নাস্তা করে এসেছো। যদি নাস্তা দেয় তাহলে হালকা পাতলা খেয়ে নেও, কেমন? আচ্ছা আমি আমার রুমে চাই, তুমি ফ্রেশ হয়ে বলে আরিশা কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিলাম আর রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। তখনই আম্মু ডাক পড়লো। আমি নিচে গেলাম, আমার হাতে বাজারের ব্যাগ আর একটা বাজারের লিস্ট ধরে দিয়ে। আর আম্মু বলে আজকে তো আদি এই নে টাকা, বাজারের ব্যাগ আর বাজারের লিস্ট। কি আম্মু, আমি বাজারে যাবো? কেন, এখন বিয়ে করছো, সংসার সামলাতে হবে, আর সামান্য বাজার করতে পারবি না? আম্মু আমি কি কখনো বাজার করেছি? আর তুমি তো জানো। আরিশার আম্মুকে আমি কল দিছি, সে আসছে, তাই এখন বাজার করতে যেতে হবে। ওকে, বাট দারোয়ান চাচাকে আমি সাথে করে নিয়ে যাই। ওকে যা, নিয়ে যা। আমি দারোয়ান চাচাকে নিয়ে বাজারে চলে আসলাম। বাজারে এসে দেখি অনেক রোদ আর অনেক মানুষ। কিভাবে বাজার করবো ভেবে পাচ্ছি না। চাচা আপনি কি বাজারটা করে নিয়ে আসেন? আচ্ছা চলেন। গাড়ি থেকে নামলাম, অনেক কাঁচা বাজার করে গাড়ির মধ্যে বাজার রেখে মাছ বাজার আর মাংস বাজারে গেলাম। বাট এত বাজে গন্ধ, সত্যি বলতে আমার সাথে সাথে বমি চলে আসলো। সত্যি সত্যি মাছ বাজার আর মাংস বাজারে গেলে আমার শ্বাসটা বন্ধ হয়ে যায় আর বমিও চলে আসে। তাড়াতাড়ি করে মাছ একটা বড় চয়ে কিনলাম আর মাছটা কাটার জন্য ওইখানে দিয়ে দিয়ে গরুর মাংস আর মুরগির মাংস কিনতে গেলাম মুরগির দোকানে। অনেক ভিড়, বাট গন্ধ প্রচুর। কেয়ার করার কিনতে তো হবেই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সুযোগ হলে কিনার মুরগি কিনে চামড়া চালিয়ে নিয়ে আসলাম। ওইদিকে মাছ কাটা শেষ, মাছ নিয়ে গাড়িতে তুললাম। আম্মু যা যা বলেছে সব নিয়ে নিলাম আর বাজার নিয়ে বাসায় আসলাম। আম্মুর সামনে বাজারগুলো রাখলাম। আম্মু বাজার থেকে বলে, বাহ, আমার ছেলে তো খুব সুন্দর বাজার করতে পারে, গুড। এখন তাহলে সবসময় তুই বাজার করবি। এই আম্মু কি বলে? আমি পারবো না, আমার ভার্সিটি আছে না, আমাকে ভার্সিটি যেতে হবে। আর বিয়ে করেছি বলে কি আমাকে সব করতে হবে নাকি? পারবো না বাজার করতে, আমি গোসল করতে হবে। আমার সারা শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। আরে আরে, আমার ছেলে তো রেগে যাচ্ছে। আচ্ছা যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় আর তোর বউকে উপরে নিয়ে যা। না আম্মু, থাকি এখানে, সমস্যা নাই। না, তুই হলি আমার মেয়ে, আর আমার বৌমার চোখে তোকে দেখলে রান্নাঘরে থাকতি। মারিয়া যেমন আমার মেয়ে, ঠিক তুইও আমার মেয়ে। তুই উপরে গিয়ে একটু আরাম কর, যা। জি আম্মু। আমি উপরে নিয়ে গেলাম আরিশাকে। পেছন থেকে মারিয়া বলে, ভাইয়া বাবিকে সোজা আমার রুমে দিয়ে আস। কে শুনে কার কথা, আমি আমার রুমে নিয়ে গেলাম আর দরজাটা বন্ধ করে দিলাম। কি হলো, দরজাটা বন্ধ করলেন কেন? জানো না, কাল রাতে যা হয় নাই তা আজ হবে, এখন হবে, জানো? কি? না না, পরীক্ষার আগে আর কোনো কিছু সম্ভব না। চান্স একবার ছিল, বাট সেইটা তুমি কাজে লাগাতে পারো নাই, সো শেষ। আমি কোনো কিছু মানি না, আমি আমার অধিকার চাই। কুত্তা, কাল রাতে কই ছিল তোর অধিকার? আমার মুখটা দেখলে তোর রাগ উঠে যায় না? আমাকে কিন্তু তুই কাল রাতে একটা চট দিছিস, এখন আমার গালটা ব্যথা করতেছে। সরি, আগে যদি বলতাম তুমি মেঘ কন্যা তাহলে কি আমি এমন করতাম? তাক লাগবে না আদর তোমার। আমি লঙ্গি নিয়ে বাথরুমে চলে যাচ্ছি, তখনই আরিশা এই শোনো বলি আমার হাতটা ধরে আমার কাছে চলে আসলো। কি বলতে বলতে আমার মুখের সামনে চলে আসলো আরিশা। হার্টবিটটা আওয়াজটা মনে হয় আমি শুনতে পারছি। কিছুক্ষণ আরিশার দিকে তাকিয়ে আছে। আমি আরিশার গোলাপি টুট দুইটার মধ্যে আমার টুট দুইটা ঢুকিয়ে দিলাম। আরিশা চালানোর জন্য অনেক চেষ্টা করেছে, বাট আমি সব চেষ্টা ব্যর্থ করে দিলাম। কিছুক্ষণ পরে যখন চালাম তখন আরিশা হাঁপাতে থাকে আর বলে, কুত্তা, হাতি, বান্দর, তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? আর একটু হলে তো আমি উপরে চলে যেতাম। বললি হলো, আমি কি তোমাকে উপরে যেতে দিতাম? কেন? যদি মালাকুল মৌত আসতো তাহলে কি করতে তুমি? যদি তোমাকে নিয়ে যেতে চায় বলতাম আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও,
বাঁচতে হলে দুজনে একসাথে বাঁচবো, আর মরতে হলে দুজনে একসাথে মরবো। সত্যি কথা তো নাকি আমাকে খুশি করার জন্য বলছে? তোমার কি তাই মনে হয় আমি মিথ্যা বলছি? না, সত্যি বলছে। এখন যাও, বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি। আর সে কপালে একটা চুমা দিয়ে বাথরুমে চলে গেল। 10 মিনিট পর বাথরুম থেকে বের হয়ে দেখি আমার অগোছানো রুমটা অনেক সুন্দর করে আরিশা সাজিয়ে দিয়েছে। এই রুমটা গরুর ঘরের মতো বানিয়ে রাখছে কেন? আরিশা সাজিয়ে দিয়েছে, আমি গুছিয়ে রাখি তো, বাট নিজে নিজে কেমন করে যেন এলোমেলো হয়ে যায়। বুঝছি কেমন গোছাও তুমি। এখন তুমি ঘুমাও, আমি গেলাম। আরে আরে, কই যাও তুমি? চলো একসাথে ঘুমাই। জি না, আম্মু ওই সময় কি বলছে তোমার মনে নাই? এখন একা একা ঘুমাও, আর কিছুদিন ওয়েট করে তারপরে একসাথে ঘুমাবো, কেমন? ওকে, বাট মাঝে মাঝে এসে আমাকে একটু আদর করে যাবা, কেমন? পারবো না বলে চলে গেল। আমার অনেক ঘুম পাইছে, তাই আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার ঘুম চলে আসলো। যখন আমার ঘুম ভেঙে চোখ খুলে দেখে আরিশা। কি হলো? এইভাবে বাংলার পেঁচার মতো মুখটা করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? কুত্তা শিয়াল, তোকে কখন থেকে ডাকছি, তোর কোনো খবর নাই? আম্মু নিচে এসেছে, আমাকে ডাকছে। আমি নিচে গেলে যদি আমাকে আম্মু নিয়ে চলে যায় তাহলে? আচ্ছা দাঁড়াও, আমি আসছি বলে রেডি হয়ে আরিশাকে নিয়ে নিচে গেলাম। দেখলাম একটা ভদ্র মহিলা আর একটা ভদ্র লোক বসে আছে। এইটাই হবে আরিশার বাবা আম্মু। আদি, ওরা হলো আরিশার বাবা মা। আমি তাদের সালাম দিলাম, তারা সালামের উত্তর দিল। আরিশা, তুই এমন একটা কাজ করে বসলি, আমাদেরকে বললে তো হতো। তাহলে তোর আব্বু অন্য কারোর সাথে তোর বিয়ে ঠিক করতো না। সরি আম্মু আব্বু, আমি আদিকে ভালোবাসি, আর তোমরা তো আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলাইছো। তোকে জিজ্ঞেস করে তোর বিয়ে ঠিক করতে হবে? এখন চল আমার সাথে, তুই আদিকে ডিভোর্স দিয়ে দিবি, আর আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আরিশার হাতটা ধরে আমার পেছনে আরিশাকে নিয়ে নিলাম, নিয়ে বললাম, আপনার মনে হয় মাথার সমস্যা আছে। আপনি বাবা হয়ে মেয়েকে বলেন ডিভোর্স দিতে? কেমন বাবা আপনি? এই ছেলে, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। আগে ছিল আপনার মেয়ে, এখন না, এখন সে অন্য একজনের স্ত্রী। তুমি মেয়ে আর মেয়ে জামাই সাথে এমন ব্যবহার করছো কেন? তুমি চুপ করো, আমি যাকে কথা দিচ্ছি তার কি হবে? তুমি তোমার কথা রাখার জন্য আমার জীবনটা শেষ করে দিবা আব্বু? কি বলছিস তুই? তোর জীবনে তো সামনে আসছে, তুই আদিকে ডিভোর্স দিয়ে আমাদের সাথে চলে আয়। তুমি কি এখন আম্মুকে ডিভোর্স দিতে পারবা? বলো। আরিশা, তুই কি বলছিস? উনি তোর মা হয়, মা। তুমি পারবা না আম্মুকে ডিভোর্স দিতে? আমি তো তোমাদের সন্তান, আমি কি করে পারবো আদিকে ডিভোর্স দিতে আব্বু? তার মানে তুই ডিভোর্স দিবি না, তাই তো? তোকে এত আদর দিয়ে বড় করেছি, আর তুই আমাদের থামিয়ে দিয়ে বলে, তুমি চাও আমি আদিকে ডিভোর্স দিই? আমি যদি একা হতাম তাহলে ডিভোর্স দিয়ে দিতাম, বাট আমি একা নই। তাহলে আর কি আছে তোর সাথে? আমার পেটে আদির সন্তান, তার কি হবে? কি? চুপ বলে আমার পায়ে একটা জোরে পাড়া দেয়, আর কথা বলার জন্য না বলল। এখন কি করবা? মেয়েকে ডিভোর্স করাবা? চল এখান থেকে, আমার মাথাটা গরম হয়ে আছে। কিছু করার আগে আমি এখান থেকে চলে যেতে চাই। আর যাওয়ার সময় আমার কানে এসে বলে গেল, তোকে আমি ছাড়বো না, বলে চলে গেল। আমরা অনেক খুশি যে তুমি আমার ছেলেকে ছেড়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আর এত বড় খুশি খবরটা আমাদের আগে বলে নাই কেন? যে তোমার পেটে আমার নাতি নাতনি আসছে। আর হ্যাঁ, তোমার বাবা তো অনেক রেগে আছে, মনে হয় কিছু একটা করে বসবো। আরে না আম্মু, আমি আব্বুকে চিনি, রাগটা ওনার সীমিত সময়ের জন্য। দেখবেন বিকেলে বা কালকে আসবে বা কল দিবে। আমি এখন চিন্তার মধ্যে আছি। আরিশা এটা কি বলে? হায় হায়, আমি তো গতকালকে আগে তাকে দেখিয়ে নাই, বা তার সাথে এমন কিছু করি না যে বাচ্চা হবে। শুধু তাকে কিস করছি। কিস করলে কি বাচ্চা হয় তা তাকে জানতাম না। এখন আম্মু বলে, আদি আরিশাকে নিয়ে তোর রুমে যা। আমি আরিশাকে নিয়ে রুমে আসলাম আর বললাম, তোমার পেটে বাচ্চা মানে বাচ্চা আসলো কোথা থেকে? আমি তো শুধু তোমাকে কিস করেছি, আর তো কিছু করি না। কিস করলাম কিছুক্ষণ আগে, এর ভিতর বাচ্চা চলে আসলো তোমার পেটে। তখন আরিশা বলে, আরে গাদা বলো, বাচ্চা আসবে কোথা থেকে? তখন এই নাটকটা না করলে আব্বু আমাকে তোমার কাছ থেকে নিয়ে যেত।
এখন বাচ্চার কথা বলছো দেখে আমাদেরকে এখন একসাথে থাকতে দিচ্ছে। কেন, তোমার ভালো লাগে না? ওকে, তাক আমি নিচে গিয়ে বলি তোর কথাটা মিথ্যা ছিল। এইসব মিথ্যা কথা তখন আমি বললাম। আরে আরে, কই যাও তুমি? তোমাকে বলছি নিচে গিয়ে আবার সত্যি কথা বলার জন্য। না, আমি নিচে গিয়ে সত্যি কথা বলে আসি আর আব্বুর সাথে চলে যাই। আচ্ছা যাও। সরি, হয়েছে এবার? না, হয় নাই, বাট আমি যা বলবো তাই করতে হবে তোমাকে, ওকে? আচ্ছা বলো, কি করতে হবে? আমার না ওই সময় বাচ্চার কথা মুখ থেকে বের হয়ে গেছে, এখন আমার বাচ্চা লাগবে। কি বাচ্চা? এখন আমি বাচ্চা পাবো কোথা থেকে? কেন, তুই দিবি আমাকে বাচ্চা? আদির বাচ্চা আদি। এত তাড়াতাড়ি বাচ্চা আমি কি করে দেবো? ওভারটাইম করবি তুই? ওকে, জানো তোমার বাচ্চা লাগবে? ইনশাল্লাহ তোমার একটা কিউট মেয়ে বাবু আসবে, তাহলে খুশি তো? আমি অনেক খুশি। তোমার আব্বু যদি কিছু করে ফেলে তাহলে তখনই আম্মু ডাক গেল। আদি খাবার খেয়ে যা, বৌমাকে নিয়ে আয়। ওকে, আমি আসছি, তুমি যাও। আমি আরিশাকে বললাম চলো খেতে হবে খাবার। না, আমি খামু না, ক্ষুধা নাই, তুমি যাও, আমি একটু রেস্ট নেই। না চলো একসাথে খাবার খামো বলে আরিশাকে জোর করে নিচে নিয়ে গেলাম। দেখলাম টেবিলে সব সাজানো আছে আর আমাদের জন্য অপেক্ষা করছে। আমি একটা চেয়ার টেনে বসলাম, আরিশাকে মারিয়ার সাথে বসালাম। আদি সত্যি কি আরিশা প্রেগনেন্ট নাকি আরিশা মিথ্যা বলছে? তুই সত্যিটা বল। আম্মু, সত্যিটা হলো যে আরিশা ওই সময় মিথ্যা বলেছে, আমাকে ছেড়ে সে যেতে চায় না। আর ওই সময় ওই কথাটা না বললে আরিশাকে নিয়ে যেত তার আব্বু। জানতাম আরিশা ওই সময় মিথ্যে কথা বলেছে, আর তুই এমন কাজটা করতে পারতি না। সরি আম্মু, আব্বু, মিথ্যা কথা বলার জন্য। আসলে আর কিছু বলতে হবে না মা, আমি জানি তুই আমার ছেলেকে সুখে রাখতে পারবি। আমি দোয়া করি তোরা যেন সুখে শান্তিতে থাকতে পারিস, আর আমার ছেলেকে তুই একটু মানুষ করিস মা। আম্মু, আমি কি মানুষ না? আমি কি গরু ছাগল লাগি? মানুষ হলে হয় না, মানুষের মতো থাকতে হয়। কেউ তোকে লাথি দিলে তুই লাথি খেয়ে চলে আসিস, তার জবাবটা দেস না তুই। আর তুই কি এসব পোশাক পরে ভার্সিটিতে যাস? দেখা যায় রাস্তা থেকে প্যান্ট শার্ট কুড়িয়ে আনছত। মা, তুই তাকে এইটা পরিবর্তন করে দে, এইটা তোর দায়িত্ব। যা করা লাগে তুই তাই করবি। আমিও একমত। আরিশা মামানি, তোমার শাশুড়ি যা বলেছে তাই করো। ইনশাআল্লাহ আম্মু আব্বু, আমি চেষ্টা করবো আপনাদের কথাটা রাখার জন্য। গুড বৌমা। তোমরা পাইছো নাকি? খাবার টেবিলে এইসব কথা কি? খাবার দিবা নাকি চলে যাবো? তোর সামনেতে খাবার চোখে দেখিস না। মারিয়া, তুমি প্লেটের খাবার বেড়ে দে তো। তুই অনেক পেকে গেছো তখন আরিশা। আমি দিছি বলে সবাইকে খাবার বেড়ে দিলে? আমি হালকা করে কিছু খেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম, কারণ ওইখানে থাকলে আম্মু আব্বু ওরে অনেক কিছু বলতো। তাই চলে আসলাম রুমে, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আরিশা আসলো, আমার কাছে এসে বসলে আর বলে, মিস্টার আদি, আপনার সম্পর্কে আমি কি শুনছি? আরে সব ফাও কথা, তুমিও না। ফাও হোক আর যাই হোক, তুমি আর নর্মাল পোশাক পরে ভার্সিটিতে যাবা না, তুমি গাড়ি নিয়ে ভার্সিটিতে যাবা। কেউ কিছু করলে তার জবাব দিয়ে তারপরে আসবা ওইখান থেকে। আরিশা, আসলে ভার্সিটিতে নর্মাল পোশাক পরে আর বাসে করে যেতে ভালো লাগে। প্লিজ। কি চাও তুমি? আমি যা বলছি তাই করবা। যদি তাই করো তাহলে আমি থাকবো, আর না হলে আমি চলে যাবো আব্বুর কাছে। আর যদি একবার চলে যাই তাহলে আমি শিওর আমাকে বিদেশে পাঠিয়ে দিবে, আর কখনো দেখা যাবে না। নাকি তুমি যা চাও তাই করবা? তুমি যদি তোমার মতো করে চলো তাহলে চলো, আমি চলে যাবো, তোমাকে বাধা দিব না। কি এখন বলো কি চাও? আমার একটু সময় লাগবে। ওকে, সময় লাগলে সময় নে, বাট আমি যা বলবো তাই করতে হবে তোমাকে। ওকে জানো, এখন এসব বাদ দাও, আসো না একটু রোমান্স করি। জানো ঢং কত! আগে পরীক্ষা, তারপরে বড় করে অনুষ্ঠান হবে আমাদের, তারপরে আমাদের বাসর হবে।
এইটা আমার স্বপ্ন। এর আগে কোনো কিছু হবে না সুইট জামাই। পরীক্ষার পরে তোমার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ হবে, এইটুকু অপেক্ষা করো। ওকে সুইট বউ, তোমার স্বপ্ন আমি পূরণ করবো, বাট মাঝে মাঝে একটু পাওয়ার দিবা আমাকে তুমি। পাওয়ার মানে? কিসের পাওয়ার? কেন, তোমার ওই দুইটা গোলাপি টুটের পাওয়ার চুমুক অ্যাকশন। ইস, পারবো না আমি। তুমি পারতে হবে না, আমি নিজে পাওয়ার নিয়ে নেবো। এর মধ্যে জান্নাতুলের কল আসে, আমি রিসিভ কর। আছে মোটামুটি তোর। আরে কুত্তা, তুই যা বলিস সব ঠিক আছে, বাট তারপরও আরো কিছু তাকে যায়। আরিশার আব্বু এসেছে আমাদের বাসায়, আর আরিশাকে নিয়ে যেতে চাইছে আমার সাথে। নাকি তার মেয়েকে রাখবে না, সে তার মেয়েকে ডিভোর্স দিতে বলে। সে তো আগুন হয়ে আছে, তাই মনটা খারাপ হয়ে আছে। ওকে রাখ বলে কেটে দিলাম। তখন আরিশা বলে, আচ্ছা আদি, আমি যদি সত্যি সত্যি কখনো হারিয়ে যাই তখন তুমি কি করবা? জানি না কি করবো, বাট আমি শিওর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, না হয় তোমাকে খুঁজতে গিয়ে মরে যাবো। না প্লিজ, কখনো মরার কথা বলো না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। শুধু মৃত্যু ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আমি আচ্ছা চলো চাঁদে যাই। বিকাল তো হয়ে গেল বলে আরিশাকে চাঁদে নিয়ে গেলাম। বিকালটা উপভোগ করতে অনেক ভালো লাগে। আমি আরিশার হাত ধরে চাঁদে হাঁটছি আর গল্প করছি। অনেকক্ষণ গল্প করার পর সন্ধ্যা হয়ে আসলো। আরিশাকে নিয়ে নিচে চলে আসলাম। আমি দেখলাম আম্মুর রান্না করে, আরিফাও রান্না করে গেল। 5 মিনিট পরে দেখলাম আরিশা কফি নিয়ে আসলো। আমি টিভিতে টম অ্যান্ড জেরি দেখতেছি আর হাসি। আরিশা আমাকে কফি কাপ দিয়ে সেও আমার সাথে টম অ্যান্ড জেরি দেখা শুরু করলো। আরিশাও হাসতে থাকলো। আমি আরিশার হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। আরিশা চোখের ইশারায় বলে, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি শুধু আরিশার হাসিটা দেখছি। এক সময় আরিশা আমার হাতে চুমুটা কাটে। আমি কিছু বললাম না, হাতে কফিটা খেয়ে উপরে চলে আসলাম। 1 ঘন্টা পরে আরিশা ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গিয়ে দেখলাম আম্মু আব্বু মারিয়ে আরিশা বসে আছে। আমি গিয়ে চুপচাপ গিয়ে আসলাম, এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আরিশা এসে আমার পাশে শুয়ে পড়লো। তোমার কি হয়েছে? আমার সাথে কথা বলো না কেন? তোমাকে চুমুটা কেটেছি বলে রাগ করেছো? নাও ঘুমাও। না, আমি ঘুমাবো না, তোমার বুকে ঘুমাবো। আমি কিছু বললাম না। আরিশা আমাকে জড়িয়ে ধরে বলে, সরি, ওই সময় সময়টা কেটেছে বলে সরি, রাগ করো না। আমি বললাম, আরে রাগ করে নেই বলে আরিশাকে আমিও জড়িয়ে ধরলাম। আর বলবো না, বাট বাকিটা ইতিহাস। এক সময় ঘুমিয়ে গেলাম। সকাল 10 আমার ফোনে একটা কল আসে। আমি কলটা রিসিভ করি আর হবাস থেকে একজন বলে ওঠে এমন একটা কথা যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সাথে সাথে কলটা কেটে দিয়ে শোয়া থেকে উঠে গেলাম আর সেকে খুঁজতে থাকলাম। সব জায়গায় খুঁজে না পড়ে রান্না করে গেলাম, দেখলাম ওই জায়গায়ও নাই। আমি আম্মুকে বললাম যে আরিশা কই আম্মু? আম্মু বলে, আরিশার বাবা কল দিছে, তাই আরিশা তাদের বাসায় গেছে। সাথে সাথে দাঁড়িয়ে থেকে বসে পড়লাম, কারণ ওই কলটা ছিল আরিশার বাবার। আর সে বলেছে আরিশাকে নিয়ে সে চলে যাবে আমেরিকার। আমার মাথা কোনো কাজ করছে না। আমি আম্মুকে বললাম যে আমাকে না বলে আরিশা কেন যেতে দিচ্ছে। আসলে আরিশার বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই আরিশাকে কল দিছে। সে এসে আমাকে বলেছে সে যাবে আর আসবে, আর তোকে বলতে মানা করছে। আসলে তোর ঘুম ভাঙা আগেই নাকি সে চলে আসবে। আম্মু ওদের বাসাটা যেন কোথায়। এরপরে আম্মু ওদের বাসার ঠিকানাটা দিল। আমি উপরে চলে আসলাম। এসে রেডি হয়ে নিচে নামলাম। আম্মু থেকে গাড়ির চাবিটা নিয়ে নিলাম। আম্মু বলল, আদি কই যাস তুই? বল আমাকে। একটা কাজ আছে, আমি আসছি বলে চলে আসলাম। বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম। কিছুক্ষণ পর আমি চলে আসলাম আম্মুর দেওয়ার ঠিকানা। সত্যি বাড়িটা অনেক সুন্দর, বাট বাড়িতে মনে হয় কেউ নাই। আমি গেটের সামনে গিয়ে দারোয়ানকে বললাম, এটা আজিজ আহমেদের বাড়ি না? আজিজ হলো আমার শ্বশুরের নাম। জি স্যার, এটা আদিত স্যারের বাসা। ওরা কই? বাসায় আছে?
ওরা একটু আগে বের হয়েছে, ওরা কই জানি গেছে। কতক্ষণ আগে গেছে? কই গেছে জানো? 10 মিনিট হবে, আর কই গেছে জানি না। বাট কি? স্যারকে দেখলাম রেডি হয়ে আরিশা আপুকে নিয়ে কই যেন গেছে, মনে হয় আমেরিকার হয়ে চলে যাচ্ছে। জোরে একটা চিৎকার দিয়ে নিচে বসে পড়লাম। হাতের কাছে কয়েকটা ইটের টুকরো পেলাম, সাথে সাথে ইটের টুকরা দিয়ে ঢিল মারলাম। জানালার গ্লাস ভেঙে আমার হাতে লেগে হাত কেটে যায়। তখন দারোয়ান, হাই হাই, এটা আপনি কি করলেন? গ্লাসটা ভেঙে আমার চাকরিটা খেয়ে নিলেন। আমি তো আপনার স্যারের বাসার জানালা ভাঙি নাই, আমি তো একটা বেইমান শ্বশুরের জানালা ভাঙছি, যে কিনা মিথ্যা কথা বলে আমার বউকে নিয়ে আমেরিকা চলে গেছে। আরে স্যার, আপনার হাতে থেকে রক্ত বের হচ্ছে, তাড়াতাড়ি করে হসপিটালে চলে যান। হাসপাতালে না গেলেও এই রক্ত পড়া বন্ধ হবে, বাট আমার বুকের ভিতরে যে রক্ত পড়ছে সেই রক্ত যদি বন্ধ না করতে পারে তাহলে সত্যি আমি মরে যাবো। আমি কি করে বন্ধ করবো? আরে ভাই, ধৈর্য ধরেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরে ভাই, ধৈর্য কীভাবে ধরবো যেখানে আমার বউকে নিয়ে আমেরিকা চলে গেছে শালা শ্বশুরের বাচ্চা। ভাই, আমার স্যারকে বকা দেবেন না, বলে দিলাম। আমার রাগে মাথা গরম হয়ে আছে, আর এই শালার পুত এই পোলাকে আমি গালি দিব না তো কি করবো? আর আমি গালি দিলে তুই কি করবি? কি করবো দেখতে চাও না? দেখো। ও মা গো, শালা তো আজ তো একটা ইট নিয়ে আসছে। আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গেলাম, গাড়ি নিয়ে চলে আসলাম একটা হাসপাতালে। আমার হাতের অবস্থা ভালো না, অনেক রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি ডাক্তারকে দেখলাম, ডাক্তার ব্যান্ডেজ করে দিল। আপনি এই ওষুধগুলো খাবেন, তাহলে আপনার হাতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জি বলেন। চলে আসলাম হাসপাতাল থেকে বাসা থেকে কল দিছে আম্মু। আমি রাগে বসে কল ধরছি না, আর শ্বশুরকে শুধু বকা দিচ্ছি মনে মনে। গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি বাসায় মেহমান। আমি আম্মুকে বললাম, মেহমান কেন বাসায়? আজকে মারিয়ার বিয়ে হবে। কি? আমার বউকে খুঁজে পাচ্ছি না, ওকে নিয়ে ওর আব্বু আমেরিকা চলে গেছে, আর তোমরা মারিয়ার বিয়ে নিয়ে পড়ে আছো? আর মারিয়া বিয়ে না আর দেরিতে? তে ওরা বলেছে ওদের নাকি একটু সমস্যা আছে, তাই বিয়েটা আজকেই হতে চায়। আর তোর বাবাও মত দিয়েছে আজকেই। তোমার কি কোনো টেনশন হচ্ছে না যে আরিশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এই নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা নেই, তাই না? এইভাবে বলিস কেন? বৌমা যেখানে গেছে তাড়াতাড়ি চলে আসবে, তুই চিন্তা করিস না। আম্মু যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। ওকে, বাট তোর হাতে কি হয়েছে? আমাকে বল। কিছু হয় নাই, এখন তোমরা যাও বলে আমি সোফা থেকে বসে পড়লাম। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। দেখলাম শালা বাঞ্চদ কল দিছে। আমি রিসিভ করে গালাগালি দিতে শুরু করলাম শ্বশুর মশাইকে। ওই জামাই বাবু, বাজি গালি দাও কেন? তোকে পেলে আমি মেরে ফেলবো। মনে রাখিস, তুই আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিছস। তুই ওকে নিয়ে যদি আমেরিকায় নিয়ে লুকিয়ে রাখিস, তাহলে আমিও আমেরিকা থেকে আরিশাকে নিয়ে আসবো। মনে রাখিস, একটা কবিস। জামাই, তুমি আমাদের না পেয়ে আমাদের বাড়িতে গিয়ে ভাঙচুর করে এসেছো, তাই না? ফোনটা একটু আরিশার কাছে দেন তো। আমি পাগল নাকি যে আমি আরিশার কাছে ফোনটা দিমু? শ্বশুরের বাচ্চা, তোর সামনে পেলে কি যে করবো নিচু জানি না বলে ফোনে খেটে দিলাম আর রুমে চলে আসলাম। বাসায় অনেক মেহমান আছে, তাই চুপ করে রুমের দরজাটা বন্ধ করে শুয়ে আছি। তখনই ফোনটা বেজে উঠলো। দেখলাম জান্নাতুল কল দিছে। আমি রিসিভ করে কান্না কান্না ভাব নিয়ে হ্যালো বললাম। কি হয়েছে তোর? তুই মনে হয় কান্না করছিস। কি হয়েছে আমাকে বল তুই। আমি সব জান্নাতুলকে বললাম। আমার কথা শুনে জান্নাতুল বলে, তাহলে যে আঙ্কেল আমাদেরকে দাওয়াত দিচ্ছে সেটা কি? তাহলে বিয়েটা কার? মারিয়ার বিয়ে নাকি। আজকে কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠান হবে। তোরা আসিস বলে ফোনটা কেটে দিলাম। আর টেনশনে আমার ঘুম আসছে না দেখে দুপুর হয়ে গেল। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তখনই আম্মু ডাক। আন্টি, দরজাটা খোল। আমি খুলে দিলাম আর বললাম, কি? এই কাপড়গুলো পরে নে তাড়াতাড়ি করে, সবই অপেক্ষা করছে। কাপড় দিয়ে আমি কি করবো? যা বলছি তাই কর। তারপরে আমি চুপচাপ করে কাপড়গুলোর প্যাকেটটা খুলে দেখলাম একটা পাঞ্জাবি। হয়তো মারিয়া বিয়ে বড় ভাই বলে আমি পাঞ্জাবি পরতে হবে, কি আর করা। চুপচাপ করে পাঞ্জাবিটা পরে বের হলাম। দেখলাম সবাই গাড়িতে বসে আছে। আমি কি
আব্বুর গাড়িতে বসলাম, সাথে মারিয়াও। গাড়ি চলে আসলো কমিউনিটি সেন্টারে। সবাই গাড়ি থেকে নামলো, বাট মারিয়া আগে আগে গাড়ি থেকে নেমে গেল। বাবারে, এই মেয়ে তো কোনো শরম নেই, নিজের বিয়ে আর নিজে আগে আগে নেমে যাচ্ছে। আল্লাহ গো, শরম বলতে কি পৃথিবীতে এখন কিছুই নাই, সব কি উঠে গেছে। যাই হোক, আব্বু আম্মুর সাথে ভিতরে গেলাম। গিয়ে দেখি একজন লোক আমার সামনে। আর একটু কাছে গিয়ে দেখি লোকটার মুখ দেখতে আমার মাথা রাগ চেপে ধরেছে। আর সাথে সাথে আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আর আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম, দেখলাম আমার শ্বশুর মশাই। আমি তার হাতটা ধরে ওই জায়গা থেকে আমার সাথে নিয়ে আসছি একটা অন্য জায়গায়। ওইখানে চিল্লাচিল্লি করলে আমাদের মান সম্মান যাবে, তাই ওই জায়গা ছেড়ে চলে আসলাম। আর বললাম, আমার বউ কোথায়? তোমার বউ কোথায় সেইটা তুমি ভালো করে জানো। রাগ এমনি অনেক বেশি হয়ে আছে, আমার মাথা যা বলি সব ঠিকঠাক উত্তর দেন। তোমার বউ কোথায় আমি জানি না, বাট আমি আমার মেয়ের কথা বলতে পারবো। আচ্ছা, তোর মেয়ে কোথায় সেটা বল তুই। আজকে তার বিয়ে, তুমি জানো না? কি শালার পুত, তুই এটা কেমনে করতে পারলি? আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কি নাই? আমি কি দেখতে এতটাই খারাপ? আর আমি তো এখন আরিশাকে ডিভোর্সও দেয় নাই বলে শ্বশুরের কলার ধরে ফেললাম। তখনই আব্বু আসলো। আরে আরে আদি, কি করছিস তুই? তার কলারটা ছেড়ে দে, সে তো শ্বশুর। বালের শ্বশুর আমার, সে আরিশাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিছে। আমি তো আজকে তাকে মেরে ফেলবো বলে আবারও দৌড়ছিলাম। তখনই আব্বু, উনি ওনার মেয়েকে বিয়ে দিচ্ছে ভালো। কেন, আজকে তো তোরও বিয়ে, উনি তো তোর কলার ধরছে না। কি বলা? আবার বল, কার বিয়ে? কেন, আজকে তোর বিয়ে? আমি কী করবো ঠিক বুঝতে পারছি না, মাথাটা ঘুরছে। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম, আর কিছু বলতে পারবো না। যখন আমার ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখি একটা রুমে শুয়ে আছে, আর আমার পাশে বসে আছে আরিশা। দেখে আমার খুব ভালো লাগছে আরিশা আমার সাথে। তোমার জ্ঞান ফিরেছে, কি ভয়টাই না পেলাম আমি। তাড়াতাড়ি করে কার থেকে উঠে আরিশার হাত ধরে বসলাম। আর চল পালাই। কি বলছে? কই পালাবা তুমি? কিসের জন্য পালাবা? এখন 10টা 15 বাজে, তুমি পাগল হয়ে গেছো আদি। তোমাকে নিয়ে যাব এখান থেকে, তার থেকে ভালো আমরা বাসে চলে যাই। ওইখান থেকে তোমাকে কেউ নিতে পারবে না। তোমার মাথাটা গেছে। আরে গাধা, এই রুমটা ভালো করে দেখো, এইটা তো তোমারই রুম। কি, আমার রুমে আসলাম কখন? আর মারিয়ার না বিয়ে হবার কথা, আর তোর না বিয়ে আজকে। আমার বিয়ে, বাট তোর সাথে। আর মারিয়া আপুর বিয়েটা মিথ্যা ছিল, তোকে সারপ্রাইজ দিব বলে তোকে না জানিয়ে এই অনুষ্ঠান করতে চাইছিলাম। আমার মাথা ঘুরছে, যা বলবি সোজাভাবে বল। আমি প্রেগনেন্ট কথাটা শুনে আব্বু ওই দিন রাগ করে তোমাদের বাড়ি থেকে চলে যায়। আর সকালে আব্বু ফোন দিয়ে আমাদের সম্পর্কটা মেনে নেয়, বাট তার সাথে তোমাকে একটু পরীক্ষা করতে চায় তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো কি না। আর তোমার আব্বু আম্মুকেও বলে যে না বলার জন্য। আজকে আমাদের বউ ভাত, তোমাকে মিথ্যা বলা হয়েছে, আর ওই জায়গায় নিয়ে গেছে। পরীক্ষা করে কি পাইছো তোমার আব্বু? আব্বু তার মেয়ের জন্য সঠিক জামাই পাইছে, তার মেয়েকে সুখী রাখতে পারবে। ভালো নাটক করেছো তোমার আব্বু, বাট মাঝখান থেকে আমার হাত যে কেটে গেল, তার কি হবে? হাত কাটছে তোমার, দোষ তুমি কেন? গ্লাস ভাঙতে গেলা, আর আব্বুর সাথে তুমি খারাপ ব্যবহার করেছো কেন? তোমার আব্বু কি করেছে তুমি দেখো নাই? আচ্ছা বাদ দে তো, আজকে আমাদের বাসরা কই, একটু রোমান্স করবো না? সব উল্টাপাল্টা জিনিস নিয়ে ঝগড়া করছে। না, আগে আমাদের পরীক্ষা শেষ হবে, তারপরে সব হবে। এর আগে কিচ্ছু হবে না। সামনে বিরিয়ানি আছে আমার জন্য, বাট সেইটা খাওয়া যাবে না, সেটা কি মানা যায়? মানলে মানা যায়, বাট যা বলছি তাই হবে। এখন সোফায় গিয়ে ঘুমাও। কি সুবা, কেন আমি কাঠের এক কোণা দিয়ে ঘুমিয়ে থাকি? তোমার সাথে বিশ্বাস নাই, কখন কি করে বসো। যাও সোফায় তুমি। ওকে, বাট আমার কোলবালিশটা আমাকে দিয়ে দাও। না, কোলবালিশ দেওয়া যাবে না, আমার লাগবে কোলবালিশ। আমি থাকতে তোমার কোলবালিশ লাগবে কেন? আমি কোলবালিশের জায়গায় শুয়ে থাকি কেমন? যা দুষ্টু, আর কোলবালিশ ছাড়া তুমি থাকবা, ওকে? মনটা খারাপ করে বললাম। ওকে, গিয়ে সোফা শুয়ে পড়লাম। তখন আরিশা বলে, লাইটটা কে অফ করবে? লাইট অফ করে ঘুমাও। করেছি বলেই লাইট অফ করে শুয়ে পড়লাম। শালা ঘুমও আসে না, বউ ওইখানে আর আমি এইখানে। আজকে আমাদের বাসরাত, তো একটু রোমান্টিক কথা বলবো, এই না করে আমাকে সোফায় ঘুমাতে বলে। আমিও হাল ছাড়ার পাত্র নই। দিক এদিক ওদিক
করতে করতে 2টা বেজে গেছে। মনে হয় আরিশা ঘুমিয়ে গেছে। এখনই কাটে যাওয়ার সময়। আস্তে আস্তে করে কাটের সামনে গেলাম, দেখলাম আরিশা ঘুমিয়ে গেছে। আমি কোলবালিশটা আরিশার কাছ থেকে সরিয়ে আমি কোলবালিশের জায়গায় শুয়ে গেলাম, আর আরিশা চাঁদের মতো মুখটা দেখতে থাকলাম। আস্তে আস্তে চোখের ঘুম চলে আসলো, আর আমি আরিশাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা আরিশা চুলে চিটকানি পানি আমার চোখে পড়ে, আর আমার ঘুম ভেঙে যায়। আরিশার চুল থেকে একটা মিষ্টি গান বের হচ্ছে। আমি আরিশা থেকে তাকিয়ে আছি। কি মিস্টার আদি সাহেব, এমন করে কি দেখছেন? আমার বউটাকে দেখছি। এই এমন করে তাকিয়ে থাকবে না আমার দিকে, বলে দিলাম। কেন তাকিয়ে থাকলে কি? আমার বুঝি শরম করে না? ও মা গো, আমার বউয়ের শরমও আছে। বাহ, ভালো তো। তখন মারিয়া, ভাবি আম্মু ডাকছে নিচে আসার জন্য, নাস্তা রেডি, সাথে ভাইয়াকেও নিয়ে আসবা। আসছে বলেই আমি বাথরুমে ঢুকে গেলাম। 10 মিনিটে রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। বাট মারিয়া শুধু হাসছে আমাকে দেখে। আমি বললাম, মারিয়া সমস্যা কি তোর, আমাকে বলতো। কই কোনো সমস্যা নাই তো। তাহলে হাসিস কেন আমাকে দেখে? কালকে তুমি যা করেছো তা মনে হলে আমি হাসমু নাতে কি করবো? আমি কি করছি বল? তুমি কিছু করো নাই, এখন নাস্তা করে ভার্সিটিতে যাও। কি আজকে আমি ভার্সিটিতে যাবো? যাবে। শুধু তুমি না, আমিও যাবো আমাদের পরীক্ষা সামনে, মনে আছে সেটা? বৌমা ঠিক বলছে, ভার্সিটিতে তোদের পরীক্ষা, আর ভালো করে পড়তে হবে তোদের। খেয়ে রেডি হয়ে আয়, বাইরে গাড়ি রাখা আছে তোর। আব্বু গাড়ি লাগবে না আমার। জানি তো তোর গাড়ি লাগবে না, কিন্তু আমার বৌমা গাড়ি লাগবে। আর আরিশা মা, তুমি গাড়ি চালাতে পারো তো? জি আব্বু, পারি। গুড। আচ্ছা রেডি হয়ে আসো, গাড়িটা বের করে রাখছি। আর মারিয়ার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে। সাগরের বোনের পরীক্ষা আছে বলে বিয়েটা একটু লেট হবে, 25 তারিখে হবে বিয়ে। কিন্তু আব্বু পরীক্ষা তো 5 তারিখ শেষ। সাগরের একটু সমস্যা আছে, তার নাকি আমেরিকায় একটু কাজ আছে, এই জন্য একটু লেট হবে। আমি বললাম ওকে বলে হালকা নাস্তা করে উপরে চলে আসলাম। আমি আরিশাও রেডি হলে আরিশা বোরকা পরে নিল। আমি আর আরিশা একসাথে রেডি হয়ে নিচে আসলাম। আম্মু আমার হাতে চাবিটা দিয়ে বলে, সাবধানে যাস বাবা। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালামু বলে আরিশাকে আমার পাশে বসালাম। আমার ভার্সিটি আগে, তাই আমি ভার্সিটি গেটে গাড়ি থামিয়ে নেমে গেলাম, আর আরিশাকে বাই বলে চলে আসলাম। লিজাকে দেখতে পেলাম, সাথে আদিবাও আছে। আমি তাদের সামনে দিয়ে যাচ্ছি, তখনই লিজা বলে, আরিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। যখন ঘুম ভেঙে গেল দেখলাম আরিশা আমার পাশে নাই। আমি হাত মুখ ধুয়ে নিচে এসে দেখি আমার শ্বশুরমশাই আমাদের বাসায়, আর আমাকে আরিশা বলছে, ওগো আব্বু আমাদেরকে নিতে আইছে। আমি তুমি দুইজনে আব্বুর সাথে আমাদের বাড়ি যাবো। তুমি বলে না তোমার আব্বু আম্মুকে? শ্বশুরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, ভালো আছেন আব্বু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। তখনই আরিশা বলে, কি হলো? তোমাকে না বললাম তোমার আব্বু আম্মুকে বলতে? আমার কথার উত্তর না দিয়ে তুমি আব্বুর সাথে এত কথা বলছো কেন? আমি কেমনে বলবো আম্মু, আব্বুকে আর আমার ভালো লাগে না। শ্বশুর বাড়ি এক কাজ করে তুমি চলে যাও, মারিয়াকে নিয়ে আমি বলে দিব না হয়। আমার রাগ তুলবা না, তুমি বলবা তোমার আব্বু আম্মুকে আর আমার সাথে যাইবা। এখন সোজা কথা। আরে রাগ করে কেন? আচ্ছা আচ্ছা দেখি কি করা যায়। এর মধ্যে আম্মু নাস্তা নিয়ে চলে আসলো। বেয়াই এই নেন চা খান, আদের আব্বুতে অফিসে এখনই চলে আসবে। সমস্যা নাই, বাট আরিশা আর জামাই দুইজনের পরীক্ষা শেষ। আরিশার আম্মু চাইছে ওদেরকে নিয়ে যেতে আজকে। ওকে যাবে, আর এমনিও ওদেরকে দূরে কোথাও পাঠাতাম, পরীক্ষা শেষ, একটু ঘুরে ফেরা করলে মনটা ভালো থাকবে। আচ্ছা চাটা খান। ওকে খাচ্ছি, আপনি খান। খাচ্ছি। আমার বান্ধবী কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার বান্ধবীকেও নিয়ে আসতেন, কবে থেকে দেখি না। তাহলে চলে আসেন আমাদের বাসায়, একসাথে খাওয়াও হবে, দেখা কথাবার্তা সব হবে। জামু সময় করে একদিন,
আর আরিশা যাও গিয়ে রেডি হয়ে আসো। জি আম্মু। আরিশা, আমি যাবো, তুমি চলে যাও আমার শরম করে শ্বশুর বাড়িতে। ইস কি লজ্জাবতী আমার জামাইটা, তার নাকি শরম করে, আবার সে আদর করতে আসে, তখন লজ্জা করে না তোর? তুই এখন রেডি হবি, আর যদি তুই এখন রেডি হয়ে আমার সাথে না যাস তাহলে আমি আব্বুর সাথে যাবো আর আসমু না, একেবারে ডিভোর্সের পেপার পাঠায় দেবো কুত্তা। তুমি এত পাশান কেন? আমি এমনি ভালো লাগে, আমি আর বলবো না, গেলেও আসে না গেলেও। বাট শাওন গেলে গলা দিয়ে না আসে বলে দিলাম। কি আর করার, বউ তো নয় যেন রিনা খান। চুপচাপ করে রেডি হয়ে নিলাম আর আরিশা পিছে পিছে নামতে থাকলাম। দেখলাম আব্বু অফিস থেকে চলে এসেছে আর আমার শ্বশুরের কথা বলছে। আমাদেরকে দেখে আব্বু বলে, আদি তোদের ভার্সিটিতে আমাকে দাওয়াত করা হয়েছে, অনুষ্ঠানের সভাপতি বানিয়েছে 9 তারিখ, চলে আসবা বৌমাকে নিয়ে, ঠিক আছে? জি আব্বু। তোমার আম্মুর থেকে চাবিটা নিয়ে যাও আর আমার রুমে আসো একটু। জি আব্বু বলে আব্বুর সাথে আব্বুর রুমে গেলাম। তখন আব্বু, এই নাও, এখানে 20,000 টাকা আছে, শ্বশুর বাড়ি যাবে, এই প্রথম হাত খরচের জন্য রাখো, আর গাড়ির মধ্যে আমি সবকিছু কিনে নিয়ে এসেছি, আমার গাড়িটা নিয়ে যেও, কেমন? জি আব্বু বলে আব্বুর রুম থেকে বের হলাম। আম্মু থেকে চাবি নিয়ে সবাই থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। শ্বশুরকে আগে পাঠিয়ে দিলাম, আমি গাড়ি চালালাম, তার সামনে বললাম আর আরিশাকে পিছনে দিলাম। গাড়ি নিয়ে রাস্তায় আসতেই আরিশা বলে, গাড়ি থামাও তুমি। কেন, কি হয়েছে? আমি সামনে বসবো পিছনে বসবো। ওকে বলে গাড়ি থামালাম। তুমি চলে আসো। আসছি। আজকে 5 তারিখ, 9 তারিখ চলে আসতে হবে। ওকে চলে আসমু। আচ্ছা, আমি কি কোনো চান্স পাবো? কিসের চান্স চাইছে? ওই যে কিস করার চান্স। জি না স্যার, আগে জাস্ট রেজাল্ট আসুক, আর আপনি কি রেজাল্ট করেন তা আমাকে দেখতে হবে না? এত কিছু জানি না, আমার যখন ইচ্ছে হবে তখন আমি আমার কাজ আদায় করে নিব। আর তোমার না বাবুর দরকার? আমার বাবুর দরকার, আর আমাদের তো পড়ালেখাও শেষ হয় নাই, আর তুমি নিজেও বেকার, তুমি কিছু করো আগে। পরীক্ষার পরে আবুর ব্যবসা প্রতিষ্ঠানে আমি দেখবো, আর বেকার থাকবো না। গল্প করতে করতে আরিশার বাসার সামনে চলে আসলাম। তখন দারোয়ান গেট খুলে দিল, গাড়ি ভিতরে নিয়ে চলে গেলাম। আরিশা বলে, আদি বাসায় চলে আসলাম, কিছু আনার দরকার ছিল না, চলো আবার বাজারে গিয়ে কিছু নিয়ে আসি, নতুন জামাই খালি হাতে গেলে কি মনে করবে সবাই? আরে পাগলি, খালি হাতে আসি নাই তো, গাড়ির পেছনে সব আছে, আব্বু কিনে নিয়ে এসেছে। চলো আগে গাড়ি থেকে নামে দেখি আব্বু কি কিনে আনছে। গিয়ে পেছনের ডালা খুলে দেখি আব্বু অনেক কিছু কিনছে, বাট আমরা দুজনে এসব বাসার ভিতরে নিয়ে যেতে পারবো না, তাই দারোয়ানকে ডাক দিয়ে আনলাম। দারোয়ান আমাকে দেখে কিছুটা বলতে যাবে, তার আগে আমি থামিয়ে দিলাম। আর আমি যা বলছি তা আব্বুকে যদি আরিশা জানে তাহলে আমাকে মেরে ফেলবে, তাই চুপ করে দিলাম। আর যা আনছি তা দারোয়ানের হাতে, আমার হাত আর আরিশার হাতে দিলাম। সব নিয়ে বাসার ভিতরে ঢুকলাম। তখনই শাশুড়ি আম্মা আব্বুকে দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। কেমন আছে জামাই বাবাজি? আর এই সব আনতে কে বলেছে তোমাকে? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইসব আনার কি দরকার ছিল? তোমরা যাও, আগে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জি আম্মু। আরিশার সাথে চলে গেলাম। আরিশার রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাঠে বসে আছে, আর আরিশা তার মায়ের কাছে গিয়ে শাশুড়ি আম্মু নাস্তা পাঠিয়ে দিলেন। নাস্তা খাবারের জন্য হালকা নাস্তা করে নিলাম আর ফোন টিপতে থাকলাম। অনেকক্ষণ পরে আরিশা আসলো, এসে বলল, আব্বু আম্মু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, চলো খাবার খেতে। আরিশার সাথে খাবার খেতে চলে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি শ্বশুর বসে আছে। খাবার নিয়ে আমি শ্বশুরের জন্য অন্য পাশে বসলাম। খাবারের গ্রানে পেটে ক্ষুধা বেড়ে গেছে, আর কত খাবার জামায়াদর এইভাবে করে বুঝি। কি হলো, খাও না কেন তুমি? এই তো খাচ্ছি বলে খাবার শুরু করলাম। একে একে করে সবগুলো থেকে একটু একটু করে টেস্ট করতে দেখলাম। আমার পেট ভরে গেছে। আমার খাওয়া শেষ করে চলে আসলাম উপরে। কিছুক্ষণ পরে আরিশা চলে আসলো। আমার ঘুম পাইছে, তাই আরিশাকে বললাম লাইট অফ করে আসতে। আরিশা লাইট অফ করে আসলো, আমার পাশে শুয়ে পড়লো।
আমি আরিশার উপর হাত রাখতে সাথে সাথে আরিশা বলে, একবার না বললাম রেজাল্ট দেওয়ার পরে সব হবে, বেশি করলে এখন তুমি সোফায় ঘুমাতে হবে কিন্তু। রিনা কারের মতো ব্যবহার করো কেন তুমি? আমি রিনা খান না, যাও নিচে গিয়ে ঘুমাও তুমি। সরি বউ, আর বলবো না। তুমি আমার ভালো বউ, আমি নিচে ঘুমাতে পারবো না। তুমি পারবা? এখন আমি রিনা খানের মতো ব্যবহার করলে ঠিকই যাবা নিচে। বালিশ নিয়ে কার থেকে উঠতে গেলাম, তখনই আরিশা, কি হলো? বালিশ নিয়ে কই যাও? নিচে যাচ্ছি। গুড, আচ্ছা যাও। এই প্রথমবার বলে ক্ষমা করে দিচ্ছি, আর যদি ওই ডাইনিং নাম মুখে নাও তাহলে তোমার মুখ আর মুখ থাকবে না বলে দিলাম। চুপচাপ ঘুমিয়ে যাও। বলে চুপ করে শুয়ে আছি। তখনই আরিশা আমার উপরে হাত রাখলে আমি চুপ করে আছি। তখন আরিশা বলে, ওই কি হলো? চুপ করে আছো কেন? কি বলে রাগ করছে আমার সাথে? আমার দিকে ফিরেও অদের বাচ্চা অদি, কানে কথা যায় না? এক টান দিয়ে আরিশার দিকে মুখ ফিরিয়ে সাথে সাথে একটা লিপ কিস দিল। আমার এই সুযোগ কাজে লাগাতে হবে। সাথে সাথে আমি আরিশাকে জড়িয়ে ধরলাম। রাতের কথা আর বলবো না, আর বাকিটা তো ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখি আরিশা চা নিয়ে এসেছে। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। আরিশা বলে নিচে গিয়ে নাস্তা করতে। নিচে দেখলাম শ্বশুর বাসায় বসে আছে। আমার জন্য সবার সাথে নাস্তা করে উপরে চলে আসলাম। শ্বশুর বাড়িতে খাওয়া আর ঘুম এটি ভালোভাবে কেটে গেল। 4 দিন, আজকে 9 তারিখ, তাই আজকে চলে যেতে হবে। আবার শাশুড়ি বিকাল না হলে যেতে দিবে না। দেখতে দেখতে বিকাল হলো। সবকিছু গুছিয়ে রেডি হয়ে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। কলিং বেল দিতে আম্মু দরজা খুলে দিল। আয় ভিতরে আয়, কিছুক্ষণ আগে সাগরের আব্বু এসেছিল। কেন? তারা চায় 12 তারিখে বিয়েটা শেষ করে ফেলতে। আব্বু কি বলছে? তোর আব্বু রাজি হয়ে গেছে। ভালো তো। আচ্ছা আম্মু, আমি উপরে যাই, ফ্রেশ হয়ে আসি বলেই উপরে চলে গেলাম। আরিশাকে নিয়ে আমি ফ্রেশ হয়ে আব্বুর রুমের দরজা গিয়ে বললাম, আসবো আব্বু? আসো। তোমাকে তো তোমার আম্মু সবকিছু বলেছে, এখন তুমি বলো তোমার কি মত। আব্বু তুমি যেটা বলে সেইটা। আমি জানতাম তুমি অমত করবা না। কালকে তো তোমাদের রেজাল্ট দিবে, তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা তুমি জানো, বাট এমন রেজাল্ট করো না যেন লজ্জায় আমার মাথা নিচু হয়ে যায়। আব্বু ইনশাল্লাহ তেমন কিছু হবে না যেটা আপনার অপমানিত হয়। এখন আমি আসি আব্বু বলে চলে আসলাম। রুমে দেখলাম আরিশা রুমে নাই, মনে হয় মারিয়ার রুমে। আমি মারিয়ার রুমে গেলাম, দেখলাম বাবি ননদ কথা বলে, তাই চলে আসলাম। রুমে এসে একটু ফোন টিপতে থাকলাম। কখন যে সময় চলে গেছে বুঝতে পারিনি। আম্মু এসে ডেকে গেল খাবার খেতে। আমি নিচে গিয়ে দেখি সবাই বসে আছে খাবার নিয়ে। আমি খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভেঙে দেখি আরিশা আমার বুকে ঘুমিয়ে আছে, আমাকে শক্ত করে জড়িয়ে আছে। কপালে একটা চুমো দিয়ে আমি উঠে গেলাম। বাথরুমে ফ্রেশ হয়ে এসে আরিশাকে জাগিয়ে দিলাম ফ্রেশ হতে, কারণ আজকে রেজাল্ট দেবে। আমি রেডি হতে হতে আরিশা বাথরুম থেকে বের হয়ে চলে আসলো। ওই নাস্তা করতে মন চাইছে না আমার, নাস্তা করবো না, তুমি করে নাও। আজকে আমি আইসক্রিম খাবো। ওকে চলো, আজকে দুইজনে আইসক্রিম খাবো। এই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি বললাম তুমি গাড়িতে যাও, আমি আম্মুকে বলে গাড়ির চাবিটা নিয়ে আসছি। বলে আম্মুর কাছে গেলাম আর বললাম আজকে নাস্তা খাবো না, চাবিটা দাও বলে চাবি নিয়ে আসলাম। গাড়ি নিয়ে একটা আইসক্রিমের দোকানে গেলাম আর বললাম যত রকমের আইসক্রিম আছে সবাই নিয়ে আসতে। অনেক রকমের আইসক্রিম আনছে আর সে সবগুলো থেকে একটু একটু করে খেয়ে তার রুচি শেষে আইসক্রিমের বিল দিয়ে চলে আসলাম আমার ভার্সিটি। আমি গাড়ি থেকে নামার আগে আরিশা কপালে একটা চুমা দিয়ে বের হলাম আর বললাম সাবধানে যেতে। আমি গাড়ি থেকে নেমে দেখলাম জান্নাতুল দাঁড়িয়ে আছে, আমাকে ডাক দেয়। এত দেরি করছিস, কোনো সময় নেই, একটু পরে রেজাল্ট দেবে। চল প্যান্ডেলের ভিতরে যাই, একটু পরে অনুষ্ঠানের সভাপতি চলে আসবে। চল দেখি সবাই কি করছে। প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখি সব মেয়েরা শাড়ি পরে আছে, স্যারেরা সবাই একে একে করে বক্তব্য দিচ্ছে। এর মধ্যে আব্বু গাড়ি চলে আসলো, সাথে অনেকগুলো গাড়ি নিয়ে এসেছে। আব্বুকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই আব্বুর থেকে তাকিয়ে আছে। আব্বু গাড়ি থেকে নামলেন, সাথে আম্মু আর মারিও। সবাই তাদেরকে সম্মান জানালে তাদেরকে ছেড়ে বসলো। এখনই রেজাল্ট দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4 জনের রেজাল্ট দেওয়া হবে, আর বাকিদের রেজাল্ট নোটিশ বোর্ডে দেওয়া হবে।
প্রথমে যে চতুর্থ স্থানে যে আছে চলো লিজা। মঞ্চ আসার জন্য অনুরোধ করা হলো। মঞ্চ আসে সভাপতি হাত থেকে পুরস্কার নিয়ে যাবার জন্য অনুরোধ করা হলো। লিজাটা গিয়ে পুরস্কার নিয়ে আসলো। এইবার তৃতীয় স্থানে যে আছে তার নাম জান্নাতুল আক্তার জয়ী। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। জান্নাতুল মঞ্চ গেল আর পুরস্কার নিয়ে চলে আসলো। এবার যে দ্বিতীয় স্থানে আছে সে হলো আদিবা আক্তার। মঞ্চ আসার জন্য অনুরোধ করা হলো। আদিবা মঞ্চ গিয়ে পুরস্কার নিয়ে আসলো। হায় হায়, আমার নাম কই? তাহলে কি আমি এখানে কোনো তালিকায় নাই? আদিবা বলে যা আমার দিকে তাকে কেমন কেমন করছে। এইবার যে প্রথম স্থান সে হলো চুপ হয়ে গেছে। কি হলো বলেন, কে প্রথম হয়েছে তার নাম? না মানে যে প্রথম হয়েছে তার কোনো গার্জিয়ান দেখি নাই, আর সে চুপ করেন। তার গার্জিয়ান দিয়ে আপনি কি করবেন? তার মেধা দেখে তাকে সবাই চিনবে, তার গার্জিয়ানকে না। নাম বলেন। জি স্যার, যে প্রথম স্থান অধিকার করেছে তার নাম আবির আহমেদ আদি। প্লিজ মঞ্চে আসার জন্য অনুরোধ করা হলো। আমার নামটা শুনে আমি অনেক খুশি হলাম, বাট লিজা আদিবা খুশি হয় নাই। জান্নাতুল, আব্বু, আম্মু, মারিয়া সবাই খুশি। আমি মাথাটা নিচু করে সামনে গেলাম। তখনই আব্বু আমাকে জড়িয়ে ধরে। ওই জায়গায় সবাই অবাক হয়ে গেল। তখনই আব্বু বলে, এই ছেলেটার আব্বা আম্মুকে কেউ দেখে নাই, তাই না? তাহলে শুনেন, এই ছেলেটা হলো আমার একমাত্র ছেলে আবির আহমেদ আদি। সে আমার সন্তান। সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই আমার ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা হয়তো কখনো ভাবতেও পারেনি এমন হবে। আর সে নিম্নমানের কাপড় পরে আসে কেন জানেন? সে তার আব্বুর টাকায় ফুটানি করতে চায় না। সে তার আব্বুর ক্ষমতায় চলতে চায় না। সে নিজে কিছু করবে, তার নিজের একটা পরিচয় হবে। তাই সে প্রতিদিন বাস দিয়ে যাতায়াত করে। আমার বাসায় অনেক গাড়ি আছে, সে একটা গাড়িও ব্যবহার করে না। আজ আমি অনেক খুশি, আমার গর্ব হচ্ছে আমার ছেলের জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আমরা মঞ্চ থেকে নেমে আসলাম। সব স্যার আমার সামনে এসে আমাকে সরি বলছে, কারণ তারা আমাকে অনেক অপমান করেছে। আমি গরিব বলে আজকে তারা জানতে পারলো আমি একজন শিল্পপতির ছেলে। আমার আব্বু অনেক ক্ষমতা আছে, তাই স্যারেরা আমার কাছে বলে। আমি বললাম, স্যার সরি বলতে হবে না, আমি সব ভুলে গেছি। একটু পরে আমার ক্লাসমেটগুলো এসে সরি বলে, সাথে লিজা আদিবও ছিল। রাগ পুষিয়ে রেখে লাভ নাই, তাই সবাইকে ক্ষমা করে দিলাম আর গাড়িতে উঠে চলে গেলাম। মার্কেটের জন্য মার্কেট করতে হোমা গিয়ে থেকে আর এসে কেনাকাটা করেছে। আমি বললাম, তুমি কখন আসলে? 30 মিনিট হবে আর তুমি প্রথম হয়েছো, সেটা আমি জানি, আর আমিও প্রথম হয়েছি। ভালো, এখন তুমি মার্কেট করছো নাকি? না, মারিয়ার জন্য করছি, আর আব্বুকে ফোন করে এখানে আসতে বলছি। ও আচ্ছা, তাহলে তোমরা সবাই করো। মার্কেটে দেখতে দেখতে মার্কেট করা শেষ। সবাই বাসায় চলে আসলাম। বিয়ের কাজ শুরু করে দিলাম। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সবাই বর পক্ষের জন্য অপেক্ষা করছে। বর পক্ষ বসতে দেখলাম আদিবাকে আজকে অনেক সুন্দর লাগছে। বরকে নিয়ে সবাই ভিতরে গেলাম। আমিও যাচ্ছি। হঠাৎ করে আদিবা আমার হাত ধরে ফেলে আর আমাকে একটা কিস দিয়ে ফেলে। আরে কি করছেন আপনি? আমি তোমাকে ভালোবাসি। সরি, আমি আপনাকে ভালোবাসি না বলে ভিতরে চলে গেলাম। অনেক মেহমান, খাবার দাবারের ব্যবস্থা কেমন হচ্ছে তা দেখতে। তবে আমি ঘুরে ঘুরে সব দেখলাম, কোনো সমস্যা নাই। খাবার খাওয়া শেষ, এখন সবাই পিক তুলছে। আব্বু, আম্মু, আরিশা, মারিয়া, সাগর ভাই সাথে আমাকেও ডেকে নিয়ে গেল। আমি আরিশার সাথে দাঁড়ালাম। যখন পিক তুলবো তখন আদিবাসী বলে, দাঁড়াও আমিও আসছি বলে আরিশাকে পিছনে দিয়ে আমার সাথে দাঁড়ালো। আরিশা তো রেগে আগুন হয়ে আছে। আদিবা মেয়েটাতে আমার জীবনটা তেজপাতা করে ফেলবে। এখন কিছু করতে হবে। সে হয়তো জানে না আমি বিবাহিত। আমি আদিবাকে একটা জায়গা নিলাম। কি বলবা বলে আমাকে ভালোবাসতে, এইটা বলবা তাই না? আমি জানি তোমার মাথার সমস্যা আছে। আমি যে বিয়ে করেছি সেটা তুমি জানো না? পাগলামি সব জায়গায় করো না বলে দিলাম, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এখন আমি আরিশাকে কি বলে বোঝাবো আল্লাহ জানে। সরি, আসলে আমি জানতাম না তুমি বিয়ে করেছো। জানলে এমন কিছু করতাম না। সরি। ওকে যান আপনি বলে আদিবাকে বিদায় করে দিলাম। বিয়ে বাড়িতে বিয়েও শেষ হয়ে গেল। মারিয়াকে বিদায় দিয়ে রুমে চলে আসলাম। ভালো লাগছে না, মারিয়ার কথা খুব মনে পড়ে। কি আর করার, একদিন না একদিন চলে যেতে হবে অন্যের ঘরে। আরিশার রুমে এসে আগুন হয়ে আছে আমার উপর। আমি আরিশাকে সব বুঝিয়ে বলছি। তার রাগটা ঠান্ডা হয়ে গেছে আর আমাদের দাম্পত্য জীবনে সুখে শান্তিতে কাটাতে থাকলাম। আল্লাহ হাফেজ।